নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। গত লেকচার 1-এ আমরা চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষার অধ্যায় থেকে ভেরিয়েবল কাকে বলে, তারপর হচ্ছে ভেরিয়েবল কনস্ট্যান্ট কাকে বলে, তারপর হচ্ছে ভেরিয়েবল ঘোষণার নিয়ম দেখেছে। তো প্রোগ্রামিং করতে গেলে আমাদেরকে যে টপিক্সটা অবশ্যই সবসময় আরও বেশি করে জানতে হবে, ভেরিয়েবল এবং ডেটা টাইপ। আজকে সেই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি। তো আজকে ক্লাসে ডাটা টাইপ জিনিসটা কি? ডাটা টাইপ হচ্ছে প্রোগ্রামিং যখন করতে যাব আমরা, তখন আমাদেরকে অনেক ডাটা নিয়ে কাজ করতে হবে। তো ডাটা কি ডাটা নিয়ে কাজ করব বা কীভাবে কাজ করব সেটা আজকের ক্লাসটা করলে অবশ্যই বুঝতে পারবেন। ডাটা টাইপ হচ্ছে ডাটার ধরনকে ডাটা টাইপ বলা হয়। এখন আমরা যখন প্রোগ্রামিং করতে যাই, তার মানে কত ধরনের আমরা ডাটা ইউজ করতে পারি, মানে কোন কোন ডাটাগুলো আমরা কাজ করতে পারি। যেমন আমরা 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারি। আলফাবেটিক ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত, স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত এগুলো নিয়ে কাজ করতে পারি। তারপর হচ্ছে মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের জন্য কাজ করতে পারি। আজকে এই পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা আলফাবেটিক ক্যারেক্টার এগুলো নিয়ে আমরা যেহেতু সি প্রোগ্রামিং আমরা কাজ করবো, তার আগে আমাদের এগুলো ডাটা টাইপগুলো জানতে হবে। যেমন আমি যদি কোনো বাজার করতে যাই, যদি আমরা মাছ কিনতে যাবো, আমরা মাছের জন্য আলাদা মাছের ব্যাগ নিয়ে থাকি, বা সবজি বাজার করতে গেলে সবজির জন্য আলাদা ব্যাগ নিয়ে থাকি। সেরকম সেম যে কোন ডাটা নিয়ে কাজ করব, সে ডাটাটা আমাকে টাইপটা বলে দিতে হবে। সেটাতে আমাকে কী বলে দিতে হবে? টাইপটা, মানে ডাটার ধরনটা আমাকে বলে দিতে হবে। তো সি প্রোগ্রাম যখন কাজ করা হয়, প্রোগ্রামটা যখন রান করা হয়, তাহলে প্রোগ্রামের ভ্যালুগুলো রেজিস্টারের সেভিং হয়, মানে সেভ হয়। সেভ হলে আমরা সেগুলো কী আকারে সেভ করব, সেগুলো কি পূর্ণসংখ্যা আকারে সেভ করব, নাকি ভগ্নাংশ, নাকি আলফাবেটিক ক্যারেক্টার আকারে সেভ করব, সেটা আমার নির্ভর করবে ডাটা টাইপের উপর। সেজন্য আমার ডাটা টাইপ জানাটা খুবই জরুরি। তো ডাটা টাইপ 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ, একটা হচ্ছে ডিরাইভড ডাটা টাইপ, তারপর একটা হচ্ছে যেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এখন আমরা আজকে টপিক যেটা দেখবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ বা ডিরাইভড ডাটা টাইপগুলো আমরা পরে দেখবো বা পরে জানবো, করতে করতে হয়ে যাবে। যেটা বেশি করে জানতে হবে সেটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ। তো একটা জিনিস খেয়াল করেন যে বিল্ট ইন ডাটা টাইপ তার মধ্যে যেটা আগে থেকে তৈরি করা দেওয়া থাকবে ডাটা টাইপগুলো। যেমন আমরা যদি বলি যে ফোন মেমোরি বা এক্সটার্নাল মেমোরি, দুইটার মধ্যে পার্থক্য কোথায়? দুইটাই তো মেমোরি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে একটা মোবাইল কিনলে যখন আমাদেরকে একটা মেমোরি যখন একটা বিল্ড আপ ভাবে তৈরি করে দেওয়া থাকে, একটা যেটা থাকবে সেটা হচ্ছে বিল্ট ইন মেমোরি বলি, মানে যেটাকে আমরা হার্ড ডিস্ক বলে থাকি। আর যেটা আমরা এক্সট্রা হিসেবে ইউজ করবো সেটা এক্সটার্নাল মেমোরি হিসেবে ইউজ করি। তার মানে সেটা আমরা নিজের ইচ্ছা থেকে ইউজ করি, যে কোনো রকম হতে পারে। সেটা ইউজার ডিফাইনের মতো হতে পারে, মানে ইউজার ডিফাইন ডাটা টাইপের পড়ে যেতে পারে। এখন বিল্ট ইন ডাটা টাইপ হচ্ছে যেটা আগে থেকে কী করে থাকবে, বিল্ড আপ, মানে আগে থেকে যেটা তৈরি করা আছে। মানে প্রোগ্রামিং করতে গেলে প্রোগ্রামের মধ্যে সফটওয়্যারের মধ্যে আগে থেকে যেটা বিল্ড আপ করা থাকবে সেটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ। বিল্ট ইন ডাটা টাইপ মূলত 3 ধরনের হতে পারে। এখানে আমি 4 ধরনের লিখছি, কিন্তু এখানে কয় ধরনের হবে? 3 ধরনের। 3 ধরনের মধ্যে বলতে যে আমরা সেটা পরবর্তীতে বুঝতে পারবো, কিন্তু বিল্ট ইন ডাটা টাইপটা আমার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ইন্টিজার, আরেকটা হচ্ছে ফ্লট, আরেকটা হচ্ছে ডাবল, আরেকটা হচ্ছে ক্যারেক্টার। ইন্টিজার, ফ্লট, ডাবল, ক্যারেক্টার। আজকে এগুলো আমরা এই ডাটা টাইপগুলো সাইজ জানবো, ফরম্যাট স্পেসিফায়ার জানবো, এবং কিওয়ার্ড জানবো, এবং ভ্যালু জানবো। এখন আসি যে ইন্টিজারের সাইজ। ইন্টিজারের সাইজ কত বাইট হবে? ইন্টিজারের সাইজ হচ্ছে 2 বাইট। ইন্টিজারের সাইজ কত বাইট? 2 বাইট। আর ফ্লটের সাইজ কত বাইট জানতে হবে, সেটা হচ্ছে 4 বাইট। ডাবলের সাইজ কত বাইট? 8 বাইট। তারপর হচ্ছে ক্যারেক্টার সাইজ কত বাইট? 1 বাইট। এখন হচ্ছে ইন্টিজারের সাইজ 2 বাইট, ফ্লটের সাইজ 4 বাইট, ডাবলের সাইজ 8 বাইট, ক্যারেক্টার সাইজ 1 বাইট। এখন জানবো ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার বলতে এগুলোকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তারপর হচ্ছে ফ্লটের ফরম্যাট স্পেসিফায়ার হবে %f, তার মানে ছোট হাতের। ফরম্যাট স্পেসিফায়ার অবশ্য ছোট হাতের হবে, এবং এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই সামনে কিছু কি থাকবে? পার্সেন্ট থাকবে।
তারপর হচ্ছে ডাবল, ডাবলের ফরম্যাট হচ্ছে পার্সেন্ট এলএফ। পার্সেন্ট এলএফ বলতে এটা কি বলছে লং ফ্লট, কেন এটা পড়া আসছে। তারপর হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার ফরম্যাট হচ্ছে পার্সেন্ট সি। ইন্টিজার, ইন্টিজার ফরম্যাট কি বলছে পার্সেন্ট ডি। যদি পার্সেন্ট ডি থাকে সেটাকে আমাকে ইন্টিজার হিসেবে ধরে নিতে হবে। আবার ফ্লট হচ্ছে ফ্লটের শুরু কি আছে এফ, তার মানে হচ্ছে ছোট হাতে এফ মানে পার্সেন্ট এফ, তার মানে হচ্ছে সেটাকে ফ্লট, এটা দেখলে ফ্লট বুঝতে হবে। তারপর হচ্ছে ডাবল, ডাবল হচ্ছে এলএফ মানে হচ্ছে লং ফ্লট। কেন লং ফ্লট? কারণ ইন্টিজার, ইন্টিজার হচ্ছে আমি পূর্ণ সংখ্যা নিয়ে যদি কাজ করে থাকি, কি নিয়ে কাজ করে থাকি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি নিয়ে কাজ করে থাকি তাহলে আমার কোন ধরনের ডাটা টাইপ লাগবে? ইন্টিজার ডাটা টাইপ লাগবে। যদি ভগ্নাংশ নিয়ে কাজ করে তার মানে কোন ধরনের ডাটা টাইপ লাগবে? ফ্লোটিং ডাটা টাইপ লাগবে। ভগ্নাংশ নিয়ে যদি কাজ করে কোন ধরনের ডাটা টাইপ? ফ্লোটিং ডাটা টাইপ মানে ফ্লট। এখন ফ্লটে আরেকটা ডাটা টাইপ ভগ্নাংশ নিয়ে কাজ করা যাবে, আরেকটা কন্ডিশন হচ্ছে কি ডাবল। ডাবল যেমন ভগ্নাংশ নিয়ে কাজ করা যাবে, ফ্লটিং এ ভগ্নাংশ নিয়ে কাজ করা যাবে। এখন কথা হচ্ছে দুইটা যদি ভগ্নাংশ নিয়ে কাজ করা যায় তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? অবশ্যই একটা পার্থক্য আছে। 5 টাকার বাজার ব্যাগ আর 10 টাকার বাজার ব্যাগ কি এক? কখনোই এক না। 5 টাকার বাজার ব্যাগে যদি আমি 5 কেজি চাল নিতে পারি, 10 টাকার বাজার ব্যাগে আমাকে কয় কেজি চাল নিতে পারি? 10 কেজি। তার মানে দুইটার কিন্তু চালের ব্যাগ, কিন্তু দুইটার কাজটা হচ্ছে ভিন্ন। ফ্লটে আমার সাইজ কত 4 বাইট আর ডাবলের সাইজ কত বাইট? 8 বাইট। তার মানে হচ্ছে ভগ্নাংশ যদি ছোট হয় আমি ফ্লটিং ইউজ করব, ভগ্নাংশ যদি বড় হয় তাহলে আমি কি ইউজ করব? ডাবল ইউজ করব। এই জন্য এই দুটো হচ্ছে ভগ্নাংশ নিয়ে কাজ করবে। আর ক্যারেক্টার, ক্যারেক্টার মানে হচ্ছে ওই যে যেটা বলছি আলফাবেটিক ক্যারেক্টার। আলফাবেটিক, আলফাবেটিক ক্যারেক্টার। তার মানে আলফাবেটিক ক্যারেক্টার মানে কি বলছে যে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত আর স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত, এগুলো নিয়ে আমরা কাজ করব। এগুলো যদি আমরা কাজ করি প্রোগ্রামিং এ তখন হচ্ছে আমার ক্যারেক্টার ডাটা টাইপ লাগবে। যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তার মানে হচ্ছে 15 ডাটা লাগবে ইন্টিজার। যদি ভগ্নাংশ নিয়ে কাজ করি 15 ডাটা টাইপ লাগবে ফ্লট এবং ডাবল ডাটা টাইপ লাগবে। এখন কিওয়ার্ড আসে, আমরা কিওয়ার্ড নিয়ে গত লেকচার 1 এ আলোচনা করেছি। এখন কিওয়ার্ড হচ্ছে ইন্টিজারের কিওয়ার্ড হচ্ছে এটাকে সংক্ষিপ্তভাবে আইএনটি লিখতে হবে ছোট করে। আমরা জানি কিওয়ার্ড সবসময় কি লেখা হয়? স্মল লেটার হয়। ফ্লট, ফ্লটের কিওয়ার্ড হচ্ছে ফ্লট। ডাবল, ডাবলের কিওয়ার্ড তাও সেম, ডাবল কিন্তু স্মল লেটার লিখতে হবে। তারপর হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টারের কিওয়ার্ড হচ্ছে CHAR, CHAR। তাহলে ইন্টিজারের কিওয়ার্ড কি বলছি? INT। ফ্লটের কিওয়ার্ড হচ্ছে ফ্লট, ডাবলের কিওয়ার্ড হচ্ছে ডাবল। তারপর হচ্ছে ক্যারেক্টারের কিওয়ার্ড কি? ক্যারেক্টার। ক্যারেক্টারের কিওয়ার্ড CHAR এভাবে লিখতে হবে। এগুলিকে আবার পুরোপুরি লেখা যাবে না, সংক্ষিপ্ত আকারে এভাবে কিওয়ার্ড আকারে লিখতে হবে। এই INT লিখলে এটাকে ইন্টিজার হিসেবে ধরে নেবে, ফ্লট লিখলে সেটাকে ফ্লট হিসেবে ধরে নেবে, ডাবল লিখলে সেটাকে ডাবল হিসেবে ধরে নেবে, আর CHAR লিখলে সেটা কি হিসেবে ধরে নেবে? ক্যারেক্টার হিসেবে ধরে নেবে। এর বাইরে একটা এক্সট্রা যেটা জানার আছে সেটা হচ্ছে এখানে ইন্টিজার আছে। যেমন আমি বলি যে ভগ্নাংশের জন্য 4 বাইটের একটা ছিল ফ্লট, ভগ্নাংশের জন্য 8 বাইটের ছিল একটা কি? ডাবল। সেম পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা কি বলতেছি? ইন্টিজার। ইন্টিজারের মধ্যে আরেকটা কি আছে? লং ইন্টিজার। পূর্ণ সংখ্যার মধ্যে আরেকটা কি আছে? লং ইন্টিজার। তাহলে লং ইন্টিজারের সাইজ হচ্ছে এটা যদি 2 বাইট ছিল, দেখেন ফ্লট হচ্ছে 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট মানে এর ডাবল। তারপরে ইন্টিজার যেহেতু 2 বাইট ছিল তাহলে এটা কত বাইট হবে? 4 বাইট। এটা ফরম্যাট ছিল %d। তাহলে f মানে যদি ফ্লট হয়, f যদি ফ্লট হয় ld, তার মানে হচ্ছে লং ফ্লট। তার মানে এটা লং ইন্টিজার মানে কি হবে? %ld। কারণ d মানে হচ্ছে ইন্টিজার আর l মানে হচ্ছে লং। তারপর হচ্ছে এটার কিওয়ার্ড কি হবে? এটার কিওয়ার্ড হবে লং ইন্টিজার। এটার কিওয়ার্ড কি হবে? লং ইন্টিজার। তারপর এটার ভ্যালু কি হবে? সেম। এটার ভ্যালু কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এটার ভ্যালু কি হবে? পূর্ণ সংখ্যা। তার মানে যদি পূর্ণ সংখ্যা যদি আমরা বড় হয় তার মানে হচ্ছে আমরা লং ইন্টিজার ব্যবহার করব। যদি ছোট হয় তার মানে সেটা আমরা কি ইউজ করব? ইন্টিজার ইউজ করব। এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসার সম্ভাবনা থাকে, যেমন হচ্ছে বিল্ডিং ডাটা কয় প্রকার? 4 প্রকার। ইন্টিজার, ফ্লট, ডাবল, ক্যারেক্টার।
তারপর আবার এখান থেকে যেমন হচ্ছে ইন্টিজারের সাইজ কত বাইট 2 বাইট, ইন্টিজারের ফরম্যাট কি %d, ইন্টিজারের কিওয়ার্ড কি তারপর হচ্ছে আইএনটি, ইন্টিজার কোন সংখ্যাটি কাজ করার জন্য আমরা ইন্টিজারকে নিব, ইন্টিজারের কোন ধরনের সংখ্যাগুলো নেওয়া যাবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে ফ্লটের সাইজ কত 4 বাইট, ফ্লটের ফরম্যাট কি %f, ফ্লটের কিওয়ার্ড কি ফ্লট, আর ফ্লটে কোন ধরনের ভ্যালু নেওয়া যেতে পারে সেটা হচ্ছে ভগ্নাংশ, ডাবলের সাইজ কত 8 বাইট, ডাবলের ফরম্যাট কি %lf, ডাবলের কিওয়ার্ড কি ডাবল, তারপর হচ্ছে ডাবলের ভ্যালু কি হবে ভগ্নাংশ, তারপর হচ্ছে ক্যারেক্টারের সাইজ কত 1 বাইট, ক্যারেক্টার হচ্ছে ফরম্যাট কি আছে %c, ক্যারেক্টারের কিওয়ার্ড কি আছে char, তারপর হচ্ছে ক্যারেক্টার কোন ধরনের ভ্যালু নেওয়া যেতে পারে অ্যালফাবেটিক ক্যারেক্টার। একটা করে পাঁচটা বা 6টা করে হলে এমসিকিউ এখানে অনেকগুলো পাওয়া যাবে। যখন আমরা প্রোগ্রামিং করব চ্যাপ্টার লেকচার 3 তে আমরা প্রোগ্রামিং শুরুর প্রান্ত নিয়ে আলোচনা করব। তো প্রোগ্রামিং করতে গেলে অবশ্যই এই ডাটা টাইপ সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ প্রোগ্রামিং অবশ্যই ডাটা টাইপ ভেরিয়েবল এই দুটো জিনিস অবশ্যই লাগবে। আর একটা ভেরিয়েবল যদি আমরা কোনো সময় ডিক্লেয়ার করতে যাই, আমি গত ক্লাসে দেখছেন নিশ্চয়ই যে আমি সবসময় বলতেছিলাম যে ইন্টিজারে এবার একটা কথা বলছিলাম যে ইন্টিজারে বিষয় ক্ষেত্রে বলছিলাম, তখন আমি বুঝলাম যে ইন্টিজার এই আইএনটিটা এটা চিন্তা না করার জন্য এখন চিন্তা করে দেখেন যে ইন্টিজার এ সেমিকোলন, তার মানে আমরা যখন বাংলায় একটা লাইন শেষ করি তখন একটা দাঁড়িয়ে দিই, তারপর হচ্ছে একটা বাক্য শেষ করলে ইংলিশে একটা সেন্টেন্স শেষ করলে তাহলে আমরা একটা ফুল স্টপ দিই, কিন্তু কম্পিউটারে প্রোগ্রামিংয়ে যখন একটা লাইন শেষ হবে সেটা বোঝানোর জন্য আমাকে অবশ্যই কি দিতে হবে সেমিকোলন দিতে হবে। তো এটা আমরা যদি এটা যদি কোনো একটা বাক্য হয়, এটা যদি কোনো একটা সেন্টেন্স হয়, আর এটা কি বলা হবে, এখানে এটাকে স্টেটমেন্ট বলা হবে, কি বলা হবে প্রোগ্রামিং এ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট শেষ বোঝানোর জন্য অবশ্যই কি দিতে হবে সেমিকোলন দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি ইন্টিজার এ লিখলাম, ইন্টিজার এ এটা হচ্ছে আমার ভেরিয়েবল, এখন এটা হচ্ছে ভেরিয়েবল, এখন এই ভেরিয়েবলটাকে এটা কোন ধরনের ভেরিয়েবল, এখানে আমি কোন ধরনের মান দিব, এখানে আমি কি পূর্ণসংখ্যা নিব নাকি ভগ্নাংশ নিব নাকি অ্যালফাবেটিক ক্যারেক্টার নিব, সেটা বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য আমাকে কি দরকার ডাটা টাইপ দরকার, কি দরকার ডাটা টাইপ, কারণ এই ভেরিয়েবলটাকে যদি আমি ডাটা টাইপ না দিই তাহলে এই ভেরিয়েবলটাকে আমি চিনতে পারবো না বা আমার রেজিস্টার চিনতে পারবো না যে কোন ধরনের ভেরিয়েবলের জন্য সে কাজ করছে বা কোনটা নিয়ে কাজ করবে সেটা বোঝা যাবে না, যার কারণে আমাকে ডাটা টাইপ, যেহেতু এই ভেরিয়েবলের আগে আইডেন্টি আছে তার মানে হচ্ছে ইন্টিজার, যেহেতু ইন্টিজার তার মানে এখানে কোন ধরনের সংখ্যা রাখতে পারবো পূর্ণ সংখ্যা রাখতে পারবো, মানে আমার সংখ্যার পথে কি আসবে পূর্ণ সংখ্যা। এখন যদি বলতো যে ফ্লট বি কি নিলাম ফ্লট বি, তার মানে হচ্ছে বিটা হচ্ছে আমার ভেরিয়েবল, তার মানে বি নামক ভেরিয়েবল আমি কোন ধরনের ডেটা রাখতে পারবো ভগ্নাংশ রাখতে পারবো। এই জন্য আমাকে ডাটা টাইপ চারটা অবশ্যই আয়ত্ত আনতে হবে এবং বইয়ে আর একটু বিস্তারিত দেওয়া আছে, আমি বইয়ে চারটা পৃষ্ঠে যেগুলো আছে সেগুলো সবগুলোকে একসাথে চার্ট আকারে নিয়ে আসছি। আশা করি এই ডাটা টাইপটা জানলে প্রোগ্রামিং একদম ইজি মনে হবে। আর যদি ডাটা টাইপ সম্পর্কে ভেরিয়েবল সম্পর্কে যদি ধারণা না থাকে অবশ্যই ক্লাসগুলো করতে হবে, প্রিভিয়াস ক্লাসগুলো করতে হবে, কারণ লেকচার 1 লেকচার 2 যদি মিস করে যদি লেকচার 3 প্রোগ্রামিং এ যদি আমরা যাই পরবর্তী ক্লাসগুলো যাই অবশ্যই কখনো সেগুলো বোঝাটা সম্ভব হবে না। যদি কারো যদি কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আর যদি ধারণা না থাকে অবশ্যই লেকচার 1 এবং 2 বুঝে তারপর লেকচার 3 তে আসতে হবে। এগুলো যেহেতু একটা বাবার আগে বলছি এখনো বলতেছি আইসিটি ক্লাসগুলো যেহেতু চেইন সিস্টেম অবশ্যই আমাদেরকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে হবে, ধারাবাহিকভাবে না করলে বা ট্রেনে করলে আমাদের বোঝার সম্ভাবনা থাকবে না। তো এখান থেকে এখানে একটা জিনিস দেখি যে এটার মধ্যে আবার রেঞ্জ বের করা যায়। রেঞ্জ বলতে যেমন হচ্ছে ইন্টিজারের সাইজ কত বাইট 2 বাইট, তাহলে 2 বাইটকে আমি 2 বিট বা 2 বাইট মানে কত বিট 16 বিট, 16 বিটকে আমি বাইনারি বেস দ্বারা পাওয়ার করে দিলাম 16টাকে, তার মানে ইকুয়াল টু কত হয় 2 টু দি পাওয়ার 60 মানে কত 65536, তার মানে 65536 পর্যন্ত রেঞ্জের পর্যন্ত ডাটা রাখা যাবে। কত রাখা যাবে ইন্টিজারের জন্য। এখন একটা জিনিস চিন্তা করুন তো, যেটা +5 একটা +5 আর একটা -5 এটা হচ্ছে এই দুটোটা কি পূর্ণ সংখ্যা নয়? অবশ্যই পূর্ণ সংখ্যা, কারণ এখানে কোনো দশমিক নাই, তার মানে এটা পজিটিভের জন্য হতে পারে নেগেটিভের জন্য হতে পারে পূর্ণ সংখ্যা, কারণ প্রত্যেকটা সংখ্যার জন্য পজিটিভ এবং নেগেটিভ হতে পারে, যেহেতু নাম্বারিং এ পজিটিভ নেগেটিভ আছে। তার মানে এটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, এটাকে কয় ভাগে ভাগ করি 2 ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে মাইনাস সাইনের জন্য একটা হচ্ছে প্লাস সাইনের জন্য, তাহলে 65536 কে যদি 2 ভাগে ভাগ করি তার মানে এটা যদি 65536 হয় 2 ভাগে ভাগ করলে 32768 আর এটা হবে 32767। এখন বলতে পারেন যে এখানে তো দুটো 2 ভাগে ভাগ করলে এটা 32768 এটা 32768 হওয়ার কথা ছিল, এখানে 67 কেন? 67 হচ্ছে দেখেন তো আমরা যখন বলি একটা গ্রাফ যখন করি তার মানে এদিকে যখন -1 -2 -3 যায়, আবার এদিকে যখন 1 2 3 যায়
আর এখানে কি যায়, এখানে মাঝখানে অবশ্যই কি আছে, জিরো আছে। তাহলে জিরোটা আমি পজিটিভে অবশ্যই জিরো জায়গায় কোনো যেহেতু সাইন নাই সেটাকে আমি কি ধরবো, পজিটিভ হিসেবে ধরে নিলাম। তাহলে যেহেতু পজিটিভ হিসেবে ধরলাম সেটা মাঝখানে আছে, মাঝখানে রেখে দিলাম। এটাকে বাদ দিয়ে হিসাব করলে পজিটিভ 1 কমে যাবে। তারপর হচ্ছে মাইনাস সংখ্যা হচ্ছে 32,768 জন্য হচ্ছে এটা যদি রেঞ্জের হয়ে থাকে তার মানে ইন্টিজারে নিতে পারবো, আর যদি পজিটিভ যদি 32,768 এর মধ্যে হয়ে থাকে তার মানে হচ্ছে আমি রেঞ্জ কোনটাতে নিতে পারবো, ইন্টিজারে নিতে পারবো। যদি এর চেয়ে বেশি হয় আমাকে কোথায় চলে যেতে হবে, লং ইন্টিজারে, পূর্ণ সংখ্যার জন্য। আশা করি বুঝতে পারছি। তার মানে এটা আমি শুধু একটা মাত্রার জন্য বের করছি, তার মানে আরো কয়টা আছে, আরো 3-4টা আছে, যেগুলো আছে সেগুলো বাসায় অবশ্যই বের করবেন নিজে নিজে। যে একটা পূর্ণসংখ্যার মান, একটা পূর্ণসংখ্যার ডাটা টাইপের মধ্যে পজিটিভের জন্য কতটুকু নিতে পারবো, নেগেটিভ মানের জন্য কতটুকু নিতে পারবো, এটা আমাদের রেঞ্জটা অবশ্যই দেখবেন। কারণ রেঞ্জটা বের করতে হবে এই জন্য এমসিকিউর জন্য, এমসিকিউ তো অবশ্যই রেঞ্জ থেকে আসতে পারে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই চারটা অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবেন। যদি তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর একটু রিডিং পড়বেন, রিডিং না পড়লে কখনো আসলে এমসিকিউগুলো পারা যাবে না। এটা আগেও বলেছি, এখনও বলতেছি, রিডিংটা অবশ্যই পড়তে হবে বইয়ে। আর এই ক্লাস নিয়ে কারণ যদি মতামত থাকে বা কোনটা বুঝতে আরও যদি অসুবিধা হয় তার মানে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন এবং প্রোগ্রামিং কীভাবে স্টার্ট করব সেটা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আশা করি পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই বাসায় ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।